সপ্তাহের দেশে স্বাগত জানাচ্ছি ফখরুল ইসলাম। পিআর পদ্ধতির নির্বাচন বাংলাদেশের মানুষ চায় না। চলতি মাসে জুলাই সনদ না হলে অন্তর্বর্তী সরকার ও ঐক্যমত কমিশন দায়ী থাকবে বলে জানালেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ। জুলাই সনদ তৈরির প্রক্রিয়া স্বচ্ছ ও দৃশ্যমান হতে হবে জানালেন প্রধান উপদেষ্টা। কোন পথে রাজনীতি, এই শিরোনামে কথা বলতে আমার সঙ্গে স্টুডিওতে দুজন অতিথি আছেন। আমি একটু পরিচয় করাতে চাই। আমার সঙ্গে আছেন মোশাররফ আহমেদ ঠাকুর, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও রাজনীতি বিশ্লেষক। আছেন নুরুল হক নূর, সভাপতি, গণ অধিকার পরিষদ। দুজনকে স্বাগত জানাচ্ছি। আমি প্রথমে নুরুল হক নূর, আপনার কাছে আসি। আমি জুলাই সনদ, যেটি ঐক্যমত কমিশনের সহসভাপতি জনাব আলী রিয়াজ, তিনি বলেছেন যে জুলাই মাসের মধ্যে দিতে হবে। আজকে বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ বলছেন যে জুলাই সনদ চলতি মাসেই না হলে সেটি সরকার এবং ঐক্যমত কমিশন দায়ী থাকবে। আসলে এই জুলাই সনদ আসলে সংস্কারের চূড়ান্ত রূপরেখা হিসেবে বলা হয়ে থাকে। সেটি হলে এরপর হয়তো নির্বাচনের প্রক্রিয়ার দিকে দেশ এগোবে। জুলাই সনদ কবে পাচ্ছে জাতি? সবাইকে শুভেচ্ছা। আমি যেহেতু ঐক্যমত কমিশনের অনেকগুলো আলোচনায় সরাসরি ছিলাম, আছি 20 তারিখ থেকে, আবার ধারাবাহিকভাবে 4 দিনের আজকে আলোচ্য সূচি পেয়েছি। তো দেখা গেছে যে আমাদের বেশ কিছু আলোচনা, আপনার একই আলোচনা নিয়ে আসলে একাধিকবার আলোচনা হয়েছে। এমন হয়েছে যে একই বিষয় নিয়ে 3 দিন আলোচনা হয়েছে এবং ঘুরে ফিরে একই আলোচনা, ওই ফাইনাল কোনো কনক্লুশনে যাওয়া যায়নি। এবং আই থিঙ্ক এর আগে আমার একটা বক্তব্য পত্রপত্রিকায় লিড করেছিল। আমি বলেছিলাম যে এইভাবে চললে কিয়ামত পর্যন্ত ঐক্য তৈরি হবে না। কারণ হচ্ছে যে এইখানে তো প্রায় আপনার 30টা রাজনৈতিক দল ও জোট আছে। বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের কিছু আদর্শিক পজিশন আছে, সেই জায়গায় তারা ছাড় দিতে চায় না। আবার কিছু কিছু ক্ষেত্রে তাদের দলের দৃষ্টিভঙ্গি আছে, সেগুলো নিয়ে তারা রিজিড থাকতে চায়। কিন্তু আমরা ব্যক্তিগতভাবে, এবং আমি মনে করি প্রত্যেকের এই উপলব্ধিটা করা দরকার, ঐক্যমত কমিশন গঠন হয়েছে তো সবাইকে নিয়ে জাতীয় ঐক্য করার জন্য। সেখানে আমি মনে করি যে কিছু দ্বিমত সত্ত্বেও দেশ এবং জাতির বৃহত্তর স্বার্থে আমাদেরকে একটা ঐক্যের জায়গায় পৌঁছাতে হবে। যে হ্যাঁ, আমি ব্যক্তিগতভাবে নোট অফ ডিসেন্ট দিতে পারি যে আমি এটা সমর্থন করছি না, বাট হাউজের আলোচনা বা এই কমিশনের আলোচনায় আমরা এগ্রি করছি দেশের বৃহত্তর স্বার্থে। সেই ক্ষেত্রে যেমন আপনি আপনার আলোচনার শিরোনাম যে বলে শুরু করেছিলেন, পিআর পদ্ধতি চায় না বাংলাদেশের জনগণ, সালাউদ্দিন ভাই বলেছেন। বিএনপির অনেক নেতাদের মধ্যে সালাউদ্দিন ভাইয়ের সাথে আমাদের আমার ব্যক্তিগত ভালো সম্পর্ক, কিন্তু তার এই কথাটার সাথে আমি একেবারেই খুবই দ্বিমত করি যে বাংলাদেশ। আমি এই বিষয়ে যাব। আমি একটু জুলাই সনদ নিয়ে যদি আপনি জুলাই সনদ কেন ধীরগতি, কেউ কেউ বলছেন যে আসলে জুলাই সনদের তৈরির প্রক্রিয়া বা সংস্কার প্রক্রিয়া ধীরগতির কারণ হচ্ছে নির্বাচনকে পিছিয়ে দিতে চায়, এরকম কথাও বলছেন। না, আমার কাছে সেটা মনে হয় না। আমি যতদূর জানি জুলাই সনদের ড্রাফট অলরেডি সবার টেবিলে, আমার টেবিলে আছে, বিএনপির টেবিলে আছে, সরকারের টেবিলে আছে। জাস্ট শুধু এটাকে অ্যানাউন্স করা। আর এইটা অ্যানাউন্স করার ক্ষেত্রে যে আপনার একটা তো জুলাই ঘোষণা, একটা সংক্ষিপ্ত যেটা ডিক্লারেশন থাকবে, আর জুলাই সনদ যেটাকে আমরা ন্যাশনাল আপনার চার্টার বলতে পারি বা জাতীয় সনদ বলতে পারি, যে রাষ্ট্রের বৃহত্তর সংস্কার এবং আগামীর বাংলাদেশকে আমরা কোন দিকে দেখতে চাই একটা মৌলিক দর্শন এই জুলাই সনদে থাকবে। সেই ক্ষেত্রে আমাদের সংস্কার কমিশনের কিছু আলোচনা এখনো ঐক্যমতে পৌঁছানো যায়নি। যেমন ধরেন সবচেয়ে বেসিক একটা রিফর্মের জায়গা এবং বিষয় আমি মনে করি যে আপনার আমাদের সংসদ বিদ্যমান সিস্টেমে থাকবে নাকি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হবে। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের প্রশ্নে ঐক্যমত তৈরি হয়েছে, বাট দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের প্রক্রিয়াটি কি? যেমন বিএনপির পক্ষ থেকে সম্ভবত দুটো আলোচনা বলা হচ্ছে, যে একটা হচ্ছে যে নিম্ন কক্ষে প্রাপ্ত আসনের ভিত্তিতে, অর্থাৎ নারীর যে 50 জন প্রতিনিধি বর্তমান যেই প্রক্রিয়ায় এনশিওর হয় যে আপনি যেই দল যতগুলো আসন পাবে ওই অনুপাতে। আবার মেজরিটি দল বলছে যে পুরো নির্বাচন পিআর পদ্ধতিতে, প্রপোর্শনেট সিস্টেম, অথবা উচ্চ কক্ষে রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে। কারণ কি দেখা যায় আপনার মানে 2-1% ডিফারেন্স একটা রাজনৈতিক দল ভোট পেয়ে সরকার গঠন করে, আর কাছাকাছি ভোট পেয়ে বিরোধী দল তাদের কার্যত সরকারের কার্যক্রমে কোনো অংশীদারিত্বই থাকে না। সেই জন্য আমরা এই সংসদকে কার্যকর করার জন্য আমরা সহ ধরেন এখানে বিএনপি ব্যতীত বাকি প্রায় 90% দলই এই লাইনে, যেটা অন্তত আপার হাউসে রাজনৈতিক দলগুলোর নিম্ন কক্ষে প্রাপ্ত ভোটের অনুপাতে প্রতিনিধিত্ব। তাহলে হচ্ছে কি আপনার ম্যাক্সিমাম দল আপনার সংসদে তাদের প্রতিনিধিত্ব এনশিওর করতে পারবে, পাঠাতে পারবে, এবং সংসদ একটা বহু মত পথের একটা ভাইব্রেন্ট পার্লামেন্ট। এরকম আমি একটু জাস্ট বলছি, এরকম কিছু বিষয়ে ঐক্যমত হয় নাই, যার ফলে বোধহয় এই জুলাই সনদটা
ঘোষণা করতে পারছে না। তবে কমিশন আমাদেরকে বারবার বলেছিল, আমাদের সাথে যখন মিটিং করেছে, যে তারা এই মাসের মধ্যে এটা এনশিওর করতে চায়। তা বিএনপিও এই মাসের মধ্যে চায়, তাহলে তো কোথাও কোনো বাধা থাকলো না। আশা করি এই মাসে হবে। ধন্যবাদ। আমি আসবো আপনার কাছে, জনাব প্রসাদ মাহমুদ ঠাকুর, আপনার কাছে আসি যে জুলাই সনদ আসলে কবে পাচ্ছে? জুলাই সনদের জন্য নির্বাচনের পথে মানে এগুবে হয়তো জুলাই সনদ হলে। ধন্যবাদ আপনাকে। জুলাই সনদ যদি একটা সাহিত্যের পাতা হয় তাহলে তো আর কারো কোনো সমস্যা নাই। আর সংবিধানের চতুর্থ তফসিলে যদি যুক্ত হয় সবার মতামত নিয়ে ঐক্যের ভিত্তিতে, তাও তো সমস্যা নাই। সমস্যা হচ্ছে যে বাংলাদেশে একটা সিমটম দেখা যাচ্ছে, সেটার নাম হচ্ছে তিউনিসিয়া সিমটম। বিভিন্ন পত্রপত্রিকায় ইতিমধ্যে লেখা হচ্ছে 2011 সালে তিউনিসিয়াতে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে স্বৈরশাসক বেন আলী পালিয়ে যান, এটার সাথে পুরোপুরি মিল আছে শেখ হাসিনার। বুয়াজিজির আত্মহনন বা এই ঘটনাটার মধ্য দিয়ে যেভাবে সারা তিউনিসিয়া জেগে উঠে, আবু সাঈদের মৃত্যুর মধ্য দিয়ে বাংলাদেশ জেগে উঠে, মিলটা এখানে আছে। এবং সংবিধানকে ওই সময় পাল্টে দেওয়া হয় এবং সংবিধানের প্রশাসন বিভাগের হাত কাটা হয়, এর হাত পা কেটে এটাকে এমন একটা অবস্থা করা হয় যে 2019 সাল পর্যন্ত 10 বার তিউনিসিয়ার শাসন ক্ষমতা বদলায়। এবং 2021 সালের থেকে কাইস সাঈদ নামে একজন এখন অধ্যাপক, তিনি ক্ষমতা দখল করে, এইরকম আমরার মতো আর কি খুব টকশো ব্যক্তিত্ব ছিলেন। তো তিনি ওই ক্ষমতা দখল করেন এবং দখল করে এখন তিনি আবার বেন আলীর যুগে ফিরিয়ে নিয়েছেন তিউনিসিয়াকে। মানে এখন তিউনিসিয়ায় এখন একত্ব স্বৈর শাসন চলছে, কোনো কনস্টিটিউশন নেই, কিছুই নেই। তো বাংলাদেশে যে অবস্থাটা হচ্ছে, বাংলাদেশে এই সংবিধান বিএনপি যাচ্ছে, এইগুলোতে ঐক্যমত কমিশনে যাচ্ছে। বাট ঐক্যমত কমিশনের যে জায়গাগুলি আপনি দেখবেন, শুধু বলে যে আর কাউকে শেখ হাসিনা হইতে দেওয়া যাবে না। হ্যাঁ, এটার সাথে একমত হলাম। শেখ হাসিনা তো সংবিধান মেনে শেখ হাসিনা হন নাই, স্বৈর শাসক তো শেখ হাসিনা। শেখ হাসিনা সংবিধানকে লঙ্ঘন করে, সংবিধানকে পাল্টে দিয়ে চতুর্দশ সংশোধনী করে, পঞ্চদশ সংশোধনী করে সংবিধানের মূল যে ডেমোক্রেসির যে অ্যাসেন্স, এটাকে পুরো পদদলিত করে তিনি স্বৈর শাসক হয়েছেন। এই কথাটা কেউ বিবেচনায় নিতে রাজি নন। তো এই জন্য আমি আপনাকে বলছি যে যারা দেশপ্রেমিক ব্যক্তি আছেন, রাজনীতিক আছেন, এবং যারা গত আন্দোলনে সংগ্রামে নুরো এই শেষ মুহূর্তেও জেলে থেকে এবং ইয়াতে এই প্রিজন ব্যানে থেকেও সে মেসেজ দিয়েছে যে ডিবি অফিসে কীরকম নির্যাতন হচ্ছে। তো এদের সবার উচিত, আমি মনে করি একটা ঐক্য হওয়া উচিত যে রাষ্ট্রকে এবং সরকারকে দুর্বল করে আমাদের ভারত বেষ্টিত চতুর্দিকে যে রাষ্ট্রটি, আমাদের চতুর্দিকে ভারত, এখানে শেখ হাসিনার যে আওয়ামী লীগ আছে, তাদের হাতে অঢেল টাকা আছে, এরা গভর্নমেন্টকে ম্যানিপুলেট করতে চায়, ম্যানুভার করবে ভবিষ্যতেও। তো সেই অবস্থায় সরকারকে দুর্বল সরকার বানিয়ে এখানে কোনো লাভ হবে না। তো এই জন্য আমি বলছি যে পদ্ধতি হোক, সরকারকে দুর্বল বানালে, এটা যদি 10 বছরে 9 বার সরকার পাল্টায়, তাহলে এই বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের অস্তিত্ব থাকবে কিনা, এটাকে বিবেচনায় নিতে হবে সবাইকে। আমি আজকে আমরা যখন কথা বলছি, এই সময়ে আপনি দেখবেন যে গোপালগঞ্জে একটা জেলায় কারফিউ চলছে, বিকাল 2টার থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ চলছে। আমার কথা হলো যে আমার রাজনৈতিক অধিকারের জন্য আরেকজনের জীবন কেড়ে নেওয়া কোনটা বড় মৌলিক অধিকার? আমার বক্তৃতা দেওয়ার অধিকার বড়, না আরেকজনের জীবন বেঁচে থাকার অধিকার বড়? এটা বিবেচনায় নিতে হবে। কারণ 3রা আগস্ট সেনাবাহিনীর প্রধান বলছিলেন যে সেনাবাহিনী কোনো মরণাস্ত্র আর ব্যবহার করবে না, এবং এই সরকার প্রতিষ্ঠা হওয়ার পরে প্রধান উপদেষ্টা বারবার বলছেন যে পুলিশ মরণাস্ত্র ব্যবহার করবে না। তাহলে মরণাস্ত্র ব্যবহারটা কে করলো? এই মরণাস্ত্র ব্যবহারের আদেশটা কে দিয়েছেন, এটা জানতে হবে। তো
তো এই জন্য আমি বলছি যে নতুন রাজনীতি, নতুন বন্দোবস্ত সবই যদি চলে পুরাতন কায়দায়, তাহলে ওগুলোর দরকারটা কি? দরকারটা হচ্ছে যে আমরা যেটাতে ছিলাম, আমরা যেখানে ছিলাম, যে শেখ হাসিনার জন্য একটা জেনুইন নির্বাচন হতে পারছিল না। শেখ হাসিনা কাউকে প্রলোভন দিত, শেখ হাসিনা কার উপর নির্যাতন করত। তো এটা দিয়ে সে জেনুইন নির্বাচনটা হতে দিচ্ছিল না। শেখ হাসিনা চলে গিয়েছে, এখন জেনুইন একটা নির্বাচন করা যায় সবাই মিলে, এই পথটা বের করা দরকার আমি মনে করি। আর যদি রাষ্ট্র এবং সরকারকে দুর্বল করে দেওয়ার মতো সংস্কার হয়, আমি মনে করি রাষ্ট্রের বৃহত্তর স্বার্থে, জনগণের বৃহত্তর স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে চিন্তা করা উচিত যে রাষ্ট্রকে দুর্বল করা এবং সরকারকে দুর্বল করা যাবে না। জি, ধন্যবাদ। আমি একটু বিরতি থেকে ফিরে এসে আবার আলোচনা ফিরতে চাই। প্রিয় দর্শক, সপ্তাহে দেশে নিচে একটি ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। সপ্তাহের দেশে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি নুরুল হক নূর। আপনার কাছে আসি, পিআর পদ্ধতি নিয়ে আপনি কথা বলছিলেন, যেটি জনাব বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলছেন পিআর পদ্ধতির নির্বাচন বাংলাদেশের মানুষ চায় না। পিআর পদ্ধতির বাস্তবতা আসলে কতটা আছে? মানে আপনি রাজনৈতিক, বেশ কয়েকটি রাজনৈতিক দল কিন্তু পিআর পদ্ধতি নিয়ে কথা বলছে। আপনিও, আমি লক্ষ্য করেছি, ইসলামী আন্দোলনের সমাবেশে গিয়ে পিআর পদ্ধতি চাইছেন, আপনি নিজেও চান। আসলে একটু জানতে চাই আসলে বাস্তবতা কতটা আছে। ইসলামী আন্দোলনের সমাবেশ না, আমরা তো 2018 সালে কোটা সংস্কার আন্দোলনের মধ্যে দিয়ে রাজনীতিতে আসছিলাম, এবং আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে ওই কোটা সংস্কার আন্দোলনের কে কেন্দ্র করেই দীর্ঘ 1.5 দশকের ফ্যাসিবাদের একটা চূড়ান্ত পতন হয়েছে। এবং যেটা ভাই বলেছে যে এই আন্দোলনের সময় আজকে 18ই জুলাই আমরা যেটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের একটা ভালো রেজিস্ট্যান্স ছিল, আমরা মিরপুরের যাত্রাবাড়ি এবং এই বিশেষ করে এইখানে ইস্ট ওয়েস্ট, ব্রাক এবং আপনার কানাডিয়ান ইউনিভার্সিটি, 3টা ইউনিভার্সিটি, এখানে তো আমার বাসা এদিকে, আমি নিজে দেখেছিলাম। এবং আমাদের যেহেতু ছাত্র বা তরুণ রাজনীতিবিদ হওয়ায় ওদের সাথে আমার একটা সম্পৃক্ততা ছিল, সেই সুবাদে খুব ভালো করে দেখেছিলাম। তো এই যে একটা ঐতিহাসিক পরিবর্তন, এটা কিন্তু ওই কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করি, এবং এই আন্দোলনের সাথে ইনভলভ থাকার অজুহাতেই কিন্তু আমি 19শে জুলাই রাতে গ্রেপ্তার হই, এবং 1 আগস্ট 2 দফা রিমান্ডে থেকেও মানে মানুষের উদ্দেশ্যে বলেছিলাম যে 90% পতন হয়ে গেছে, 10% ধাক্কা দিতে হবে, আপনারা রাস্তায় থাকেন। কারণ একজন সাংবাদিক বলছিল ভাই আন্দোলন ঝিমিয়ে পড়ছে, কিছু বলেন। তো এটা বললাম এই কারণে যে এই আন্দোলনে আমরা যারা নেমেছিলাম, আমরা তো কনভেনশনাল কোনো পলিটিক্সের মধ্যে দিয়ে আসি নেই। আমাদের রাষ্ট্র পরিবর্তনের, রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তনের একটা তীব্র আকাঙ্ক্ষা ছিল। আমরা 2021 সালে যখন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করি, সেই সময় আমরা আপনার এই সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের কথা আমাদের দলীয় ঘোষণাপত্রে আমরা বলেছিলাম। 2বার বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না, একই ব্যক্তি দলীয় প্রধান এবং সরকার প্রধান থাকবে না, এই কথাগুলো আমরা বলছিলাম, যেগুলো এখন আলোচনা হচ্ছে। এবং প্রধানমন্ত্রী 2বার বেশি থাকবে না, এটা অলরেডি সেটেল হয়েছে। এবং একই ব্যক্তি দলীয় প্রধান, সরকার প্রধান, সংসদ নেতা থাকবে না, এইটাও মোটামুটি ঐক্যমত হয়েছে। এখন এই পিআর পদ্ধতিটা আমি মনে করি যে এটা ঠিক যে বাংলাদেশের রাজনীতিতে গত 5 দশকে যেভাবে বিদেশিদের প্রভাব ছিল, বিদেশি রাষ্ট্রগুলো যেভাবে কলকাঠি নেড়েছে, ওই অভিজ্ঞতা থেকে আমাদের সিনিয়র পলিটিশিয়ানরা কিংবা অনেকে বলছেন যে ভবিষ্যতে যদি প্রপোর্শনাল সিস্টেম হয়, এই বারবার সরকার পরিবর্তন হবে। কিংবা ভাই তিউনিশিয়ার কথা উদাহরণ দিলেন। সেই জন্য আমরা প্রথম এই পর্যায়ে আমরা বলেছি যে পুরো ইলেকশন পিআর পদ্ধতি না হলেও অন্তত আপার হাউসে পিআর পদ্ধতি আমরা প্রয়োগ করতে পারি। এর মধ্যে আমাদের একটা অভিজ্ঞতা তৈরি হলো, যদি খুবই খারাপ হয় দেন এটাকে বাদ করাও তো যাবে। আর যদি ধরেন বর্তমান আলাপ আলোচনা যেটা হচ্ছে, আপনার নিম্ন কক্ষ যেখানে 400 আসন হবে বলা হচ্ছে, সেটা যদি এক্সিস্টিং সিস্টেমে ইলেকশন হয়, তাহলে কিন্তু ওই নিম্ন কক্ষে যারা সংখ্যাগরিষ্ঠ তারাই কিন্তু সরকার গঠন করবে। সেই ক্ষেত্রে দেখা যাবে এক্সিস্টিং সিস্টেমেই কোনো দল 400-র মধ্যে 250 পেয়ে যাবে, কিংবা 260 পেয়ে যাবে, 300 পেয়ে যাবে। আর আপার হাউসে দেখা যাবে ধরেন কোনো দল 5% ভোট পেল, তাহলে তার 5 জন প্রতিনিধি যাবে। কিংবা নিম্ন কক্ষের এই সংখ্যাগরিষ্ঠ ভোটে বিজয়ী দল দেখা যায় তারা যদি আপনার 50% ভোট পায়, তাহলে তাদের ওখানেও 50 জন থাকবে 100 জনের মধ্যে। কিংবা 45%, 40% যদি ভোট পায়, তাহলে 40 জন থাকতেছে। নিম্ন কক্ষ সাধারণত আপনার যে কোনো ধরনের বিলের ক্ষেত্রে তাদেরকে আপনার পাওয়ার দেওয়া হচ্ছে। উচ্চ কক্ষকে কোনো আইন প্রণয়নের বিষয়ে এম্পাওয়ার করা হচ্ছে না। জাস্ট কিছু পলিসি রিভিউ করার জন্য, কিছু বিল নিয়ে ডিসকাশন করার জন্য, কিছু বিলে হয়তো ভেটো দেওয়ার জন্য
যেমন পররাষ্ট্র নীতির মতো গুরুত্বপূর্ণ বিষয়, বৈদেশিক চুক্তির মতো গুরুত্বপূর্ণ বিষয়, কিংবা ধরেন কোনো দেশের সাথে যুদ্ধের অবস্থা তৈরি হয়েছে, সেই যুদ্ধাবস্থা ঘোষণার সময় এই রকমের কিছু ইস্যুর ক্ষেত্রে আপার হাউজের অ্যাপ্রুভালের কথা বলা হচ্ছে। সেই ক্ষেত্রে এই রকমের ইস্যু দিয়ে সরকার পরিবর্তন হবে না। আর ওইখানে তো আপনার ওই ছোট দলের 5টা আসন থাকলো, 10টা আসন থাকলো, শুধু উচ্চ কক্ষের আপনার মতামতের ভিত্তিতে সরকার পরিবর্তন হবে না। সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের এই 70 নম্বর অনুচ্ছেদ, যে অনুচ্ছেদে এতদিন ধরে সমালোচনা ছিল, আলোচনা ছিল, সেখানে কিন্তু আলাপ আলোচনার মধ্যে দিয়ে সংস্কার করা হচ্ছে যে নিজ দলের সংসদ সদস্যরা নিজ দলের বিরুদ্ধে আপনার আস্থা ভোট যদি আনা হয় তাহলে তার বিরুদ্ধে ভোট দিতে পারবে না, তাহলে তার সংসদ সদস্য থাকবে না, এবং অর্থ বিলের ক্ষেত্রেও ভোট দিতে পারবে না। তাহলে আপনি যেই দলের থেকে সংসদ সদস্য নির্বাচিত হচ্ছেন সেই দলের বিরুদ্ধে আপনি ভোটই দিতে পারছেন না, ক্ষমতাই নেই আপনার, তাহলে সরকার পরিবর্তনের কিন্তু কোনো সুযোগ নেই। সেই দিক থেকে আমি মনে করি অন্তত বাইক্যামেরাল পার্লামেন্ট করা হলে বা দ্বিকক্ষ বিশিষ্ট আপনার পার্লামেন্ট করা হলে অন্তত উচ্চ কক্ষে এই আপনার প্রপোর্শনেট অনুপাত করাটা এটা খুবই যুক্তিযুক্ত, এবং এইটাই বাংলাদেশের গণতন্ত্রকে ভাইব্রেন্ট করে রাখতে পারে। কিংবা বাংলাদেশে আমরা যে ধরনের সংকট দেখেছি, যে সরকারগুলো কিংবা রাজনৈতিক দলগুলো ক্ষমতায় গিয়ে যে স্বৈরতান্ত্রিক হয়ে উঠে কিংবা জনগণের উপরে দমন পীড়ন চালাতে পুরো রাষ্ট্রযন্ত্রকে যেভাবে দলীয়করণ করে, এইটা ঠেকাতে একমাত্র পিআর পদ্ধতিটা আপার হাউসে আমি মনে করি একটা উপযুক্ত মাধ্যম। এর বিকল্প আমি দেখি না যে এটা নেগেটিভ দিক। কেউ যদি আমাকে আলোচনা করে বুঝাতে পারে তাহলে আমি তার লাইনে থাকবো, কিন্তু আমি এখন পর্যন্ত অনেকের আলোচনা, লেখালেখির বিশ্লেষণ শুনেছি, তারা বলেছে যে সরকার পরিবর্তন হবে, সরকার বিল পাস করতে পারবে না, এই রকমের কোনো ইস্যু এইখানে তৈরি হচ্ছে না। কারণ নিম্নকক্ষে তো সংখ্যাগরিষ্ঠতা থাকতেছে, এমনকি উচ্চ কক্ষের ফাংশনে এমনও বলা হচ্ছে, যেটা আপনার হাউস অফ কমন্স এবং হাউস অফ লর্ডসে ব্রিটিশ পার্লামেন্টে প্র্যাকটিস করে, নিম্ন কক্ষে যদি কোনো বিল পাস করার পরে উচ্চ কক্ষ 2 মাসেও পাস না করে, এইটা রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে কিংবা অটোমেটিক্যালি এটা বিল পাস হয়ে যাবে। তাহলে আপনি বিল ঠেকাইতে পারতেছেন না। সো এখানে তো তাহলে ওই ধরনের সরকার পরিচালনায় কোনো প্রতিবন্ধকতা আমি দেখি না। ধন্যবাদ জনাব প্রসাদ আমাদের ঠাকুর। আসলে পিআর পদ্ধতি নিয়ে আপনি কি বলতে চান? আসলে ধন্যবাদ। আমি পিআর পদ্ধতি নিয়ে খুব বেশি বলবো না, কারণ ওইটা আলোচনার টেবিলে যেহেতু আছে, আমাদের পার্টির নীতি নির্ধারণী একটা কমিটি করে দেওয়া হয়েছে এই সংশোধনী সংস্কার বিষয়ে আলোচনা করার জন্য সালাউদ্দিন আমাদের নেতৃত্বে। ওনারা এটা ভালো বলবেন। তবে আমি শুধু এইটুকুন বলি যে নেপালে অর্ধেক পিআর আর অর্ধেক নর্মাল আমাদের দেশে যেভাবে হয়, তো নেপালে 10 বছরে 9 বার সরকার পরিবর্তন হচ্ছে। আর বেলজিয়াম আপনি দেখবেন আগামী 1 বা 2 বছর বা 3 বছরের মধ্যে বেলজিয়াম, উত্তর বেলজিয়াম এবং দক্ষিণ বেলজিয়াম, 2টা বেলজিয়াম রাষ্ট্রটা ভেঙে যাবে, এই শুধু পিআর পদ্ধতির কারণে বেলজিয়াম। তো সেইখানে রাষ্ট্র অনেক ভালো জিনিস আমাদের মাথায় আসে, আমাদের মনে আসে, চিন্তায় আসে। তো সেই ক্ষেত্রে রাষ্ট্রকে কোনো অবস্থাতেই যে আমরা যেন মনে না করি যে এটা আমরা এই প্র্যাকটিক্যাল টেবিল আর কি, যে প্র্যাকটিক্যাল করার টেবিল আছে না, টেবিলে গিনিপিগ বা ব্যাং আমরা কেটে চিরে যেভাবে আমরা শিখি, এটা রাষ্ট্রকে নিয়ে এইরকম গবেষণা না করে আগে গবেষণাটা করে তারপর রাষ্ট্রের উপর অ্যাপ্লাই করাটা বেটার। আমি আপনাকে বলি যে 70 অনুচ্ছেদ নিয়ে যে কথাগুলি হচ্ছে, 70 অনুচ্ছেদ আপনি যদি 2টা বই, একটা আবুল মনসুর আহমেদের বই আমার দেখা রাজনীতির 50 বছর, আর রুমিন ফারহানার বাবা আর ওলিয়াহাত সাহেবের বই জাতীয় রাজনীতি 45 থেকে 75, 2টা বই যদি শুধু 2টা বই পড়লে দেখবেন যে 1954 থেকে 57 পর্যন্ত হর্স ট্রেডিং বা হর্স পারচেজ মানে এমপি বেচা কেনা, যে সকালে আবু হোসেন সরকার, রাতে আতাউর রহমান সরকার, এবং এই ঘটনার কারণে আমাদের এই পূর্ব বাংলা, তখন পূর্ব বাংলা 56 সালে গিয়ে পূর্ব পাকিস্তান হয়। তো এই পূর্ব বাংলা পূর্ব পাকিস্তানের মানুষের আইয়ুবী স্বৈর শাসন ডেকে আনার জন্য, সামরিক শাসন ডেকে আনার জন্য যথেষ্ট অবদান আছে। তো এই জন্য আমি আপনাকে বলছি যে 70 অনুচ্ছেদ ওই দুঃস্বপ্ন থেকে এইটা 70 অনুচ্ছেদ আনা হয়েছিল। 70 অনুচ্ছেদের বলা হয়েছে যে আস্থা এবং বাজেট ছাড়া সব ক্ষেত্রে তারা ভোট দিতে পারবেন। বিএনপি বলছে যে যুদ্ধ ঘোষণা এবং সংবিধান পরিবর্তনের যদি প্রশ্ন আনা হয় তাইলে তারা এই 2টা তারা আমাদের নির্বাচনী ইস্তেহারে আনবেন। ইস্তেহারে যদি থাকে এবং জনগণ যদি বিএনপিকে ভোট দেয় তারা এই 2টাও যুক্ত করবেন।
যে আস্থা ভোট এবং বাজেটের সাথে আর যুদ্ধ ঘোষণা এবং সংবিধান পরিবর্তন, এই 4টি ক্ষেত্র ছাড়া 2টি ক্ষেত্র সেটেলড হয়ে গেছে, আর 2টি ক্ষেত্র ইস্তেহারের মাধ্যমে সেটেলড হবে। তো এই ক্ষেত্রে আমি মনে করি যে সব কিছু যেটা এগুচ্ছে, আপনি দেখবেন যে শেষ কথা কি, এইটা কেটে দাও, ওটা কেটে দাও, ওটা কেটে দাও। শেষ কথা হচ্ছে এখানে যে যারা কখনো এমপি হওয়ার স্বপ্ন দেখেন নাই, বয়স হয়েছে 70, 65, 70 বা আরও বেশি, এরা বিভিন্ন কমিশন এইটা ওইটা নাম দিয়ে এই সংবিধান, জাতীয় সংবিধান কাউন্সিল এটা বাদ হয়েছে এখন সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান ও সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি করে এরা রাষ্ট্রের বিভিন্ন ক্ষমতায় থেকে যেতে যাচ্ছেন, যারা আদৌ জনগণের কাছে যাওয়ার অভ্যাস নাই এবং যারা কখনো জনগণের কাছে যান নাই ইতিপূর্বে, এবং বিগত দিনে এমপি হওয়ার অভিজ্ঞতা নাই, এমপি হওয়ার চেষ্টাও করেন নাই কোনো দিন, অথচ বিশাল লাইফ পার করে আসছেন। এবং আমি মনে করি যে আজকে নুরুল হক নূর এদের মতো তরুণ রাজনীতিবিদ যারা আছেন, এদের সবাইকে আজকে চিন্তা করা উচিত যে এই জায়গায় আমরা সংস্কারে যাদেরকে বসিয়েছি, এরা কখনো জনগণের ক্ষমতায় বিশ্বাস করে রাজনীতি করেছে বলে এমন। আলী রিয়াজ 40 বছর আগে দেশ থেকে চলে গেছেন, এই দেশে তার ভবিষ্যৎ নাই। বদিউল আলম মজুমদার কখনোই জনগণের ক্ষমতায় বিশ্বাস করেন এমন কোনো প্রমাণ নাই। তো এই জন্য আমি বলছি যে এই জায়গাটা, পুরুষের জায়গাটা, এই যে জাতীয় ঐক্য কমিশন, এই জায়গাটা কিন্তু একেবারেই ধোঁয়াশাচ্ছন্ন। এবং আমি মনে করি যে বিএনপিরও যারা আছেন ওই কমিশনে যাচ্ছেন, অন্যান্য যারা আছে, এদের সবাইকে আমার একটা বক্তব্য হচ্ছে যে আপনারা সবাই এই জায়গাটাকে ভালো করে চিন্তা করুন। কারণ ওই কমিশনে যারা আছে, এদের না আছে পার্লামেন্টে যাওয়ার প্র্যাকটিস, না আছে আদালতে যাওয়ার প্র্যাকটিস, না আছে জনগণের কাছে যাওয়ার প্র্যাকটিস। এই 3টা জিনিসই অ্যাবসেন্ট তাদের মধ্যে। তো এই জন্য আমি মনে করি যে এদের দ্বারা যে সংস্কার প্রস্তাবগুলি, এটা খুবই তাত্ত্বিক, একেবারেই বাস্তবানুক না, একেবারেই অনেকটা কাল্পনিক। এই জন্য আমি আপনার বলতেছি যে বিএনপি হয়তো অনেক কথাই মানছে, আমার মনে হয়তো এটা বিএনপি মানতে পারতো যে সব 2000 সংস্কার প্রস্তাব সব মানলাম, রেটিফিকেশন পার্লামেন্টে গিয়ে হবে। পার্লামেন্ট ইলেকশন হওয়ার পরে একটা এমন পরিস্থিতি তৈরি হয় যে সমস্ত কিছু বেসে যায়। তো বিএনপি ওই সুযোগটা নিতে পারতো, এটা তো নিচ্ছে না নিয়ে সে বরঞ্চ সবগুলি বিষয় আলোচনায় আনছে, বিবেচনা করার জন্য বলছে, সবগুলিকে সে আলোচনায় পার্টিসিপেট করছে, অবজেকশন দিচ্ছে, আবার মানছে, কোনরা মানছে না। তাই মনে করি ইটস এ গুড সিম্পটম। জি, ধন্যবাদ। আমি জনাব নুরুল হক নূর, আপনার কাছে আবারও আসি। দেশে এখন আসলে রাজনৈতিক সংস্কার এবং নির্বাচন কেন্দ্রিক আবর্তিত হচ্ছে। কেউ বলছে যে অমুক দল নির্বাচন চায়, সংস্কার চায় না, কেউ আবার দোষারোপ করছে যে তারা নির্বাচন চায় না। এই ধরনের বিষয় নিয়ে জল ঘোলা হচ্ছে কিনা? না, বর্তমানে আমরা যেই সময়টা পার করছি বা যেই অবস্থায় আছি, এই সময়ে এই ধরনের আলোচনা হবে এবং এই কাজে কিছু সময় ব্যয় হবে, এটা স্বাভাবিক বিষয় ছিল। বিশেষ করে ধরেন আজকে যদি আমরা জুলাইয়ে শেখ হাসিনার পতন না হতো, তাহলে তো আমরা আজকে আপনার এই টক শোতে কথা হচ্ছে, এই টেলিভিশনে আসাও হইতো না, কারণ আমাদেরকে ডাকা হতো না, আমরা রেড লিস্টেড ছিলাম। তারপরে আজকে সভা সমাবেশ করছি, বিভিন্ন রাজনৈতিক দল আগেও এসেছেন না, এই আওয়ামী লীগের আমল ওইভাবে আসা হয় না। এই চ্যানেল, অনেক চ্যানেল আমরা রেড লিস্ট, আমি আসিফ নজরুল স্যার, নুরুল কবির ভাই, নিউজ, এরকম কয়েকজনকে রেড লিস্ট লাস্ট 1-1.5 বছর ধরে, হ্যাঁ 1-1.5 বছর ধরে। তো আজকে জামাত এই প্রায় 2 দশক পরে বোধহয় সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করছে, এবং জামাত যেখানে রাজনৈতিকভাবে তাদের কর্মকাণ্ড কার্যত অলিখিত নিষিদ্ধ ছিল, 5 জন মিলে একসাথে যাইতে পারতো না। যদি বলতো জামাত পুলিশে কোনো কারণ ছাড়াই থানায় নিয়ে যেত, কিংবা আওয়ামী লীগের লোকজন পাইলে পিটিয়ে পাঠিয়ে থানায় দিয়ে দিত যে তার নাশকতা করতেছে, জঙ্গিবাদী কার্যক্রমে জড়িত, আর 2-3টা বই থানা থেকে আগে ধরাই দিত যে, এবং এটা নিয়ে মিডিয়া করতো। সেই জামাত আজকে জাতীয় সমাবেশ করছে আগামীকালকে ঢাকা শহরের চিপায় চাপায় অলিতে গলিতে। আমি দেখলাম যে তাদের ব্যানার ফেস্টুনে ভরে গেছে। এখন ভরে গেছে, এইটার আমি সমালোচনা করছি না, আমি যেটা বাস্তবতা যে জামাত আজকে ওপেন রাজনীতি করতে পারতেছে। আমরা আজকে যে বাড্ডার মেরুল বাড্ডায় সমাবেশ করে আসছি, যদিও আওয়ামী লীগের আমলেও করেছি, কিন্তু নানান ধরনের শঙ্কা নেই, এই হামলা হয় কিনা, এই মামলা হয় কিনা, এই কাউকে পুলিশ গ্রেপ্তার করলো কিনা। বিএনপির একই অবস্থা, বিএনপির বড় বড় সমাবেশ পণ্ড করে দিয়েছে পুলিশ। কাজে এই যে আমরা একটা মুক্ত রাজনৈতিক চর্চা করতে পারছি, এটা তো এই পরিস্থিতির পর আমাদের একটা বড় পাওয়া।
আমাদের যে লড়াইটা ছিল, আকাঙ্ক্ষাটা ছিল একটা গণতান্ত্রিক বাংলাদেশ নির্বাচনের মধ্যে দিয়ে জনগণের ভোটের অধিকার মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত হবে, তারা সরকার পরিচালনা করবে, সেই জায়গাটা আমরা যাব। তার আগে আমরা যেটা বলছি যে বাংলাদেশ রাষ্ট্র হিসেবে গত 50 বছরে দাঁড়ায় নাই। রাষ্ট্র দাঁড়িয়ে থাকে কিছু প্রতিষ্ঠানের উপর। আমাদের জুডিশিয়ারি, আমাদের যদি ধরেন যে নির্বাচন কমিশন, আমাদের আপনার গণমাধ্যম, কোনোটাই ওইভাবে দাঁড়ায় নেই। এই প্রতিষ্ঠানগুলো বিনির্মাণ করার জন্য আমরা বলছি যে আমাদের রাষ্ট্র এখন পুনর্গঠন করতে হবে। সেই আলোচনাটা চলছে। আমেরিকাতে যখন তারা সংবিধান রচনা করে কিংবা যখন ওই ইউনাইটেড স্টেটস হয় অনেকগুলো অঙ্গরাজ্য মিলে, এইটার জন্য আলোচনা এক এক অঙ্গরাজ্য থেকে আপনার নেতারা আসতো, 3, 4, 5 বছর বোধহয় লেগে গেছে তাদের এই ঐক্যমতে পৌঁছাতে। তো এই গণ অভ্যুত্থান পরবর্তী অভ্যুত্থানের স্টেক হোল্ডারদের জাতীয় ঐক্যে পৌঁছাতে যদি আপনার কয়েক মাস সময় লাগে, এইটা আমার কাছে খুব আমরি কিছু মনে হয় না। সেক্ষেত্রে আমি বলছি সংস্কারের আলাপ, নির্বাচন আলাপ সবই পজিটিভ। আমাদের সংস্কারও প্রয়োজন আছে, নির্বাচনও প্রয়োজন আছে। কারণ বাংলাদেশের মতো একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে বিশেষ করে জিও পলিটিক্সের জায়গা থেকে বাংলাদেশের যে সম্ভাবনা, এখানে সুন্দরী রমণীর মতো সবাই বাংলাদেশকে কাছে পেতে চায়। কাজে আমরা যদি নির্বাচনে ডিলে করি তাহলে আবার আমাদের আরো ভবিষ্যতে সংকট তৈরি হতে পারে। নির্বাচনের পথে কোনো বাধা দেখেন এই মুহূর্তে? না, আমি নির্বাচনের পথে বাধা দেখি না। এই যেমন ধরেন জুলাই সনদ দেওয়া ঘোষণা সরকারও দিতে চায়, বিএনপির মতো বড় দলও চায়, আমরাও চাই। তাহলে যদি জুলাই সনদ হয়ে যায়, তারপরে সরকারের ঘোষিত তারিখে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে। ফেব্রুয়ারি না হলে আগের ঘোষণা অনুযায়ী হলে সর্বোচ্চ গেলে এপ্রিল। তাহলে এপ্রিলের মধ্যে তো আমরা নির্বাচন পাচ্ছি। এর আগে এই সংস্কারের আলাপ আলোচনা করে আমাদের যে আমরা যেটা বলছি যে এই সংস্কারের সবচেয়ে বড় সংস্কার হবে রাজনৈতিক এবং আমাদের মানসিক সংস্কারটা প্রয়োজন। কারণ এই 5ই আগস্টের পরেও আপনি দেখবেন রাজনৈতিক দলগুলোর খুব বেশি চরিত্রের পরিবর্তন হয় নাই। আগের যে আধিপত্যবাদী চরিত্র, পেশি শক্তির চরিত্র, দখলবাজির চরিত্র, এগুলোর পরিবর্তন হয়নি। যে কারণে কিন্তু সাধারণ মানুষ এগুলো নিয়ে সমালোচনা করছে, মুখ খুলছে, কথা বলছে। এবং আমরা সাধারণ মানুষ যে মৌলিক পরিবর্তনটা চেয়েছে, যে তাদের একটা জীবনযাত্রার মান তারা উন্নত হবে, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র তাদের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে, ঢাকা মেডিকেলে চিকিৎসার জন্য তাদেরকে দাঁড়ে দাঁড়ে ঘুরতে হবে না, বিভাগীয় পর্যায়ে অন্তত ভালো কিছু হসপিটাল থাকবে যেখানে গেলে মানুষ চিকিৎসা পাবে, জেলা পর্যায়ে মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান থাকবে। এই বেসিক পরিবর্তন কিন্তু হয় না। এর জন্য নির্বাচিত সরকার লাগবে। সেজন্য আমরা ওইদিকে তো যেতে চাই। তার আগে অন্তত পলিসিগুলো নিয়ে আমরা একটু ডিবেট করে একটা জায়গায় পৌঁছে। ধন্যবাদ। আমরা একটু বিরতি থেকে ফিরে আলোচনা আবারও ফিরছি। প্রিয় দর্শক, সপ্তাহের দেশে আরো একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। স্বাগত জানাচ্ছি। আমি নুরুল হক নূর, আপনাকে দিয়ে শুরু করি। যেই স্বপ্ন নিয়ে আপনারা স্বৈরাচার আমলে দেখেছি অনেক নির্যাতনের শিকার হয়েছেন, অনেক আন্দোলন করেছেন, কোটা সংস্কার আন্দোলন থেকে যেই কোটা সংস্কার আন্দোলন 24-এ এসে সেটি গণ অভ্যুত্থানের রূপ নিল, আপনার হাত ধরেই যে স্বপ্ন নিয়ে অভ্যুত্থানটি হলো, সেই পথে বাংলাদেশ কতটুকু এগোচ্ছে? আমরা এখন যে লক্ষ্য করছি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, রাজনৈতিক অস্থিরতা, আপনি মৌলিক পরিবর্তনের জায়গাগুলো চান, সেই জায়গায় আমরা কতটুকু এগোতে পারলাম? পরিবর্তনটা কতটুকু হলো? এই যে পরিবর্তনের হিসাব মিলাতে গেলে এই সংক্ষিপ্ত সময়ে ওই পরিবর্তনের ফলাফল বা দৃশ্যমান বাস্তবতা দেখাটা অনেক ক্ষেত্রে আসলে অল্প সময়েও একটু মানে সম্ভব না, সেটা একটা বিষয়। তবে এটা ঠিক যে এই সরকারে যারা আছে তারা অনেকেই তাদের একটা সামাজিক, রাজনৈতিক, তাদের একাডেমিক একটা প্রোফাইল আছে। সো এই সমস্ত মানুষদের কাছ থেকে আমরা যেটা প্রত্যাশা করেছিলাম সেরকম কাঙ্ক্ষিত পরিবর্তনটা বা প্রত্যাশাটা আমরা মিলাতে পারছি না। যেমন ধরেন আমরা যে গণ অভ্যুত্থানে 80 জনের মতো পথ শিশু মারা গিয়েছে। এইখানে রাস্তার ফুটপাতের হকার থেকে শুরু করে বাসের কন্ট্রাক্টর, সবজিওয়ালা, মাছ বিক্রেতা, এই মাদ্রাসার হাফেজ শিক্ষার্থী থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের ছাত্র, বিভিন্ন শ্রেণী পেশার তরুণ, যুবক, বয়োবৃদ্ধ তারা প্রাণ দিয়েছে। এইটা কিন্তু রাজনৈতিকভাবে কোনো সংগঠিত আন্দোলন কিংবা রাজনৈতিকভাবে ডিরেক্টেড কোনো আন্দোলনও ছিল না। 18 সালে আমরা চাকরির জন্য বা তরুণদের মেধার মূল্যায়নের দাবি নিয়ে রাস্তায় নেমেছিলাম। এই বছরও কিন্তু ছাত্রদের আন্দোলনের হেডলাইন ছিল যে 2018 সালের পরিপত্র পুনর্বহাল চাই। অর্থাৎ 18 সালে যে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে কোটা বাতিল করেছিল, এই বছর মানে 2024 সালের জুনে 5ই জুন যে আদালতকে ব্যবহার করে যেটা আবার বাতিল করার চেষ্টা করলো, ওইটা ফেরত চেয়েছিল। সুতরাং এটি কিন্তু কোনো সরকার পরিবর্তনের আন্দোলন, গণ অভ্যুত্থানের আন্দোলন ছিল না, ওই রকমের কারো মাথায় চিন্তা ভাবনাও ছিল না। হ্যাঁ, যখন আপনার 16ই, আপনার 14, 15 এই 2-3 দিন ব্যাপী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরে আমরা দেখেছি 2 দিন ধরে টানা আক্রমণ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আক্রমণ এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ
একেবারে নিরস্ত্র নিরীহ একজন ছাত্রকে একেবারেই শুট করে এইভাবে গান পয়েন্টে রেখে হত্যা করা। তার পরের দিন রাজনৈতিক কর্মসূচি ছিল 17ই জুলাই গায়েবানা জানাজা। আমরা রাজনৈতিক দলগুলোকে বলেছিলাম যে এখন আপনারা ছাত্রদের পাশে দাঁড়ান, আপনারা অভিভাবক, ছাত্ররা এইভাবে আক্রান্ত হচ্ছে। বিএনপি সহ আমরা যারা একসাথে আন্দোলন সংগ্রাম করছিলাম সবাই তখন এই গায়েবানা জানাজা কর্মসূচি দিল। সেই গায়েবানা জানাজা অনেক জাতীয় নেতা অংশ নিতে পারে নাই। 19 তারিখে সেই স্বপ্নের পথে আসলে বাংলাদেশ কতটুকু এগোলো? রাইট, আমরা যেটা বলছি একটু শেষ করছি যে 19 তারিখে আবার রাজনৈতিক দল গণমিছিল দিল, যেদিন রিজভী ভাই গ্রেপ্তার হয়, আমিও গ্রেপ্তার হই। সো এই রাজনৈতিক দলগুলো পরে সম্পৃক্ত হওয়ার ফলে কিন্তু ছাত্র আন্দোলন একটা গণ অভ্যুত্থানে রূপ নিয়েছে, ছাত্র থেকে ছাত্র জনতার আন্দোলনে পরিণত হয়েছে। তো সেইখানে সাধারণ মানুষের একটা স্বপ্ন ছিল যে এই ফ্যাসিবাদের পতন হলে অন্তত একটা সভ্য সুন্দর সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থা আমরা পাবো, যেখানে নাগরিকরা তাদের পছন্দ মতো জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারবে, তাদের অর্থনৈতিক নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা থাকবে এবং তাদের জীবনযাত্রার মানে কিছুটা পরিবর্তন আসবে, যেটা আমরা বলছিলাম। কিন্তু সেই পরিবর্তনটা আমরা দেখিনি। যেমন ধরেন চিকিৎসা ক্ষেত্রে আপনি উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয়েছে 11 মাসে? হয় নাই। আপনি যদি দেন শিক্ষা ক্ষেত্রে, যে না গ্রামগঞ্জে আপনার জেলা উপজেলা পর্যায়ে স্কুলগুলোতে আধুনিক ইকুইপমেন্ট সহ বিজ্ঞান মনস্ক একটা পরিবেশ তৈরি করে কিংবা শিক্ষা ব্যবস্থায় বেশ কিছুটা পরিবর্তন এসে হয়নি। আপনি যদি যান আমাদের শ্রমজীবী মানুষের জীবনযাত্রায়, না এই সরকার এসে ধরেন আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের প্রতি সম্মান রেখেই বলছি, তিনি তো আপনার দারিদ্র্য দূরীকরণের ভূমিকা রাখার ফলে নোবেল পেয়েছেন। তো এই 11 মাসে যদি আমরা দেখতাম ওইরকম ভাবে এই দেশের খেটে খাওয়া মানুষের যেন পুষ্টি মান তাদের খাদ্য তালিকায় থাকে, একটা নতুন ব্যবস্থা এসেছে, তার ন্যায্য মূল্যে পণ্য কেনার জন্য একটা নতুন ব্যবস্থার উদ্ভব করেছে, যে মানুষ সেখান থেকে ন্যায্য মূল্য দিয়ে পণ্য ক্রয় কিনছে, না খেয়ে থাকছে না, মানুষ হাসপাতালের বারান্দায় বারান্দায় ঘুরছে না, উন্নত পরিবেশে চিকিৎসা পাচ্ছে। সেই পরিবেশটা পরিবর্তনটা কিন্তু হয় নাই। 1 মিনিটে যদি শেষ করেন, গণতন্ত্রের পথে কতটা এগুলো? না, গণতন্ত্রের পথে তো আমরা যেতেই পারি নাই, কারণ ওই যে সাধারণ মানুষের যে প্রত্যাশাটা সেই জায়গায় আমরা এতদিনে পৌঁছাতে পারি নাই। গণতন্ত্রের যে আপনার যাওয়াটা এটাও একটা সংস্কারের অংশ, কারণ আমাদের ভোটের অধিকার ছিল না, নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে। সেই নির্বাচন ব্যবস্থাকে পুনর্গঠন করতে হবে, নাগরিকদের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে, ফেক ভোটার লিস্ট থেকে সঠিক ভোটার লিস্ট তৈরি করতে হবে, দেন রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে নির্বাচনের আগে একটা নির্বাচনের পরিবেশ তৈরি করে নির্বাচনের তফসিলের দিকে যেতে হবে। ওই পরিবেশ এখনো তৈরি হয় নাই। আর ওই আলোচনাটা জুলাই সনদের আগে আমি মনে করি সরকারও করবে না, রাজনৈতিক দল। আপনি একটি দলের প্রধান জনাব নুরুল হক নূর, বিএনপি ডিসেম্বরে নির্বাচন চেয়েছিল, পরবর্তীতে আমরা লন্ডন বৈঠকের পরে সেটি ফেব্রুয়ারিতে দাবি করেছে। আপনি কবে নির্বাচন চান? আমরা বিএনপির সাথে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছিলাম কাঁধে কাঁধ মিলিয়ে। সেই জায়গা থেকে আমরা দেশ গড়তেও আমরা আমাদের মধ্যে বোঝাপড়া রেখে আমরা আগামীতে আমরা কাজ করতে চাই। সেই জায়গা থেকে বিএনপি যখন সামগ্রিক প্রেক্ষাপট বিশ্লেষণ করে আমাদের সাথে শেয়ার করেছিল যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা হলে ভালো, আমাদের তখন সেটা পজিশন ছিল। পরবর্তীতে আমরা দেখলাম যে প্রধান উপদেষ্টারও যে ঘোষণা ছিল আপনার ডিসেম্বর থেকে জুন, সেইখানে প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছিলেন যে এপ্রিলে একটা সম্ভাব্য তারিখ দিয়েছিলেন। আবার লন্ডনে জনাব তারেক রহমানের সাথে বৈঠকে সেই ডেটটা এসেছে ফেব্রুয়ারিতে। তো এখন সেই ক্ষেত্রে আমাদের পজিশনটা হচ্ছে নির্বাচন ফেব্রুয়ারিতে হোক কিংবা এপ্রিলে হোক, কিংবা প্রধান উপদেষ্টার যে ঘোষিত রোড ম্যাপ ডিসেম্বর থেকে জুন, আমরা সেটাতে খুব বেশি তারতম্য এবং পার্থক্য দেখছি না। বরঞ্চ আমরা যেটা চাই নির্বাচনের আগে একটা স্বচ্ছ নির্বাচন আয়োজন করার জন্য যেই প্রক্রিয়াগুলো দরকার, নির্বাচনের জন্য সকল অংশীজনরা নির্বিঘ্নে প্রচার প্রচারণা চালাতে পারে, ভোটাররা নির্বিঘ্নে কেন্দ্রে যেতে পারে, সেই ধরনের ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার ক্রিয়েট করা, যেটাকে বলে লেভেল প্লেইং ফিল্ড, সেই পরিবেশগুলো। এবং বিশেষ করে গোপালগঞ্জের ভূমিকা কিন্তু আমাদেরকে একটা বিষয় চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছে যে প্রশাসনের দুর্বলতা এবং একটা পরিস্থিতি তৈরি হলে, ধরেন আমরা নির্বাচনের সময় যদি এই পতিত স্বৈরাচার ফেসিবাদীরা ভোট কেন্দ্রে আগুন দেওয়ার কোনো প্ল্যান পরিকল্পনা করে, নাশকতা করার প্ল্যান পরিকল্পনা করে, এই দুর্বল প্রশাসন কিন্তু এগুলো ঠেকাতে পারবে না। তাহলে প্রশাসনের একটা মানে রদবদল কিংবা পুনর্গঠন, এটা নিয়ে কিন্তু ভাবনায় দরকার। আমি আমার এলাকায় গিয়ে আপনার একটা সংকটের মুখে পড়েছিলাম যে বিএনপির একজন ছাত্র নেতা মনোনয়ন প্রত্যাশী, ডিসি ওখানে তার ওয়াইফের কলিগ, সেই কারণে ওখানকার ডিসি পুরোপুরি তার পক্ষ হয়ে কাজ করছে। তাহলে নির্বাচনের আগে আমি একটা দলের প্রধান, আমি ডাকসুর বিপি ছিলাম, আমি আন্দোলন সংগ্রামের একজন পরিচিত মুখ, আমি যদি ডিসির দ্বারা সহযোগিতা না পাই এই নির্বাচনের আগে, নির্বাচনের সময় কি হতে পারে? সুতরাং এই ক্ষেত্রে প্রশাসনকেও ঢেলে সাজানোটাও নির্বাচনে কিন্তু একটা গুরুত্বপূর্ণ কাজ। অসংখ্য ধন্যবাদ জনাব মোশাররফ আহমেদ ঠাকুর। সবশেষ আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েই কথা উঠছে, যে আইন নির্বাচন বলি আর যাই বলি, সব ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর যে পরিস্থিতি সেটি অবশ্য খুবই গুরুত্বপূর্ণ। সে জায়গা আসলে দুর্বলতা কেন সরকার কাটিয়ে উঠতে পারছে না?
ধন্যবাদ আপনাকে। প্রথম কথা হচ্ছে যে সরকার সমস্ত কিছুর জন্য সরকারের একটা ইচ্ছা, অভিপ্রায় এবং দর্শন থাকতে হয়। এই সরকারের প্রথম দুইটা থাকলেও শেষে যে একটা রাষ্ট্র দর্শন চিন্তা এটা নাই। এটা 10 মাসে সে আমাদেরকে ক্লিয়ার করতে পারেনি। আমি আপনাকে নুরুল হক নূরের সাথে আমরা একটু শেয়ার করি যে গত বছর 18 জুলাই ছিল বৃহস্পতিবার। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ওই দিন আমাদের এখানে ইন্টারনেট ছিল না, মনে করে দেখুন। এবং আমি একটা, আপনি আগে যে এখানে ছিলেন ওই জায়গায় এই দিন আমি 11টায় শোতে ছিলাম। তো সেখানে আমাদের ইকবাল সুবহান চৌধুরী উনি রাস্তা থেকে মানে এইরকম ইয়েতে স্টেশনে পৌঁছেও উনি এইরকম অস্থিরতা ফিল করছিলেন, উনি শোতে অ্যাটেন্ড না করে তিনি চলে গেলেন। আমি একা 1 ঘন্টা শো করলাম। তো এই জন্য আমি পরিস্থিতিটা জাস্ট মনে করিয়ে দেওয়ার জন্য, ইন্টারনেট সন্ধ্যা থেকে ছিল না। পরের দিন নুরুল হক নূর অ্যারেস্ট হয়েছে, রিজভী অ্যারেস্ট হয়েছেন। এর পরের দিন আমির খসরু মাহমুদ চৌধুরী, নজরুল ইসলাম খান এরা অ্যারেস্ট হয়েছেন। তো যাই হোক, আমি আপনাকে বলছি যে আমরা এই অনেক ত্যাগের বিনিময়ে, অনেক প্রাণের বিনিময়ে আমরা এখানে আজকে পৌঁছেছি। এটা যেন কোনোভাবেই ব্যর্থ না হয়। আমি আপনাকে আরেকটা ছোট্ট মনে করিয়ে দিই যে ডক্টর ইউনূস সাহেবকে আমরা মনে করি যে আপনি এটা মনে করে দেখবেন যে আপনাকে তো আর শেখানোর কিছু নাই। এনজিও উন্নয়ন ভাবনা আর জিওবি উন্নয়ন ভাবনা, মানে নন গভর্নমেন্ট অর্গানাইজেশনের উন্নয়ন ভাবনা আর গভর্নমেন্ট অর্গানাইজেশন অফ বাংলাদেশ জিওবি উন্নয়ন ভাবনা, এটা এক না। যার কারণে আপনি যাদেরকে নিয়েছেন, আপনি এই লোকগুলোকে খুঁজুন। এখনো আপনার হাতে এখনো অনেক সময় আছে, 6 মাস। এই 5-6 মাসের জন্য সরকারি উন্নয়ন ভাবনা, সরকার এবং উন্নয়ন ভাবনা যে লোকগুলির মাথায় আছে এদেরকে সরকারের সাথে সংশ্লিষ্ট করুন, তাহলে আপনি অনেক সমস্যার সমাধান আপনার হয়ে যাবে। জি, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ জনাব মোশাররফ আহমদ ঠাকুর এবং নুরুল হক নূর, দুজনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, সপ্তাহের দেশ আজ এখানে শেষ করছি। আবারও দেখা হবে আগামী সপ্তাহে একই সময় অন্য কোনো অতিথিদের নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।